তো সেলুলার রেসপন্স টু ইনজুরিয়াস স্টিমুলাস, এটা জানার আগে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। প্যাথোলজি আসলে কি ডিল করে। প্যাথোলজি শব্দটার অর্থ হচ্ছে যে প্যাথোস মানে সাফারিংস, আর লগস মানে হচ্ছে স্টাডি। তো স্টাডি অফ সাফারিংস অর্থাৎ মেডিকেল প্রফেশন বা মেডিকেল সায়েন্স যা ডিল করে সবকিছুই হচ্ছে প্যাথোলজি। তো তার মধ্যে যেমন আপনারা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো নর্মাল হোমিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি যেগুলো আমাদের মেনটেন করার জন্য, সেগুলো আপনারা আগে পড়ে থাকেন। পরবর্তীতে আমাদের প্যাথোলজির নলেজটা যখন আপ টু ডেট হয়ে থাকে, তখন আপনারা ডিজিজ গুলোর ইন ডিটেলস, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট ইত্যাদি এগুলোতে আপনারা যান। তো ফলে প্যাথোলজি প্লেস দ্য পিভটাল রোল, এবং তার মধ্যে আপনাদের যাই পড়েন না কেন, যে কোনো ডিজিজ, যে কোনো বিষয় পড়বেন, পড়ার সময় কতগুলো বেসিক কথা মনে রাখতে হবে। এটা কেন হয়, মানে হোয়াই, দ্যাট ইজ কজ। এরপরে হচ্ছে কিভাবে হয়, সেটা হচ্ছে প্যাথোজেনেসিস বা প্যাথোফিজিওলজি। তারপরে হচ্ছে হলে কি হয়, অর্থাৎ মরফোলজিক্যাল চেঞ্জেস বা প্যাথোলজিক্যাল চেঞ্জেস। এরপরে হচ্ছে এটার পরিণতি কি, অর্থাৎ ক্লিনিক্যাল কোর্স। এই চারটা জিনিস, যে ডিজিজই পড়ি প্যাথোলজিতে, আমরা যদি এই চারটা প্রশ্নের উত্তর পাই, তাহলে মনে করবেন যে আপনার ওই সাবজেক্টটা পড়া হয়ে গেছে, ওই বিষয়টা পড়া হয়ে গেছে। তাহলে এইভাবে যদি আমরা মাথায় রাখি, তাহলে প্রশ্ন আসছে যে আমাদের এই যে ইনজুরি বা সেলের যে ইনজুরি হয়, কোষে আমাদের যে পরিবর্তনগুলো হয়, সেগুলোর কারণ কি, তাহলে ইটিওলজি গুলো আসবে। অর্থাৎ ইনজুরি কি স্টিমুলেট করে কারা, সেই ইনজুরি কি স্টিমুলেট যারা করে তারাই ইনজুরিয়াস স্টিমুলাই, তাই না, বা ইনজুরিয়াস স্টিমুলাস একক ইয়েতে। তো এখানে আমরা যদি চিন্তা করি যে অনেক ধরনের ইনজুরিয়াস স্টিমুলাস আছে, এবং এই অনেক ইনজুরিয়াস স্টিমুলাসের মধ্যে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেন ডিপ্রাইভেশন। তো অক্সিজেন ডিপ্রাইভেশন মানে অক্সিজেন ল্যাক হওয়া। অক্সিজেন অনেকভাবে ল্যাকিং হয়। অক্সিজেন কিভাবে ল্যাকিং হতে পারে? অক্সিজেন ল্যাকিং একটা হতে পারে যে আপনি হাই অল্টিটিউডে গেলেন, আপনি হিমালয়ের চূড়ায়, এভারেস্টের চূড়ায় গেলেন, এখন আপনার অক্সিজেন শেষ হয়ে গেল, ওখানে অক্সিজেন কনসেন্ট্রেশন কম। এই পরিস্থিতিতে আপনার কি বলি, আমরা বলি এটা একটা হাইপক্সিয়া। তো এইরকম কন্ডিশনে আমরা বলতে পারি যে তার অক্সিজেন, বাতাসেই অক্সিজেন নাই, আমার বডির সমস্ত ফাংশনাল অ্যাক্টিভিটিস সবকিছু ঠিক আছে, আমার মাঝে মধ্যে একটু কাশি হয়, আমি পোস্ট কোভিড সিচুয়েশনের কারণে, আপনারা বিরক্ত হবেন না আশা করছি আর কি। তো আরেকটা হচ্ছে আমাদের রক্তে এনিমিয়া হয়ে গেল, আমাদের মানে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে গেল। যদি এরকমও হয়ে থাকে, তাহলেও কিন্তু আমাদের দেখা যাবে যে আমরা বাতাসে সব অক্সিজেন ঠিক মতো আছে, কিন্তু আমার রক্ত সেই অক্সিজেনটা নিতে পারছে না, সেই অক্সিজেনটা কোষের কাছে পৌঁছে দিতে পারছে না। এটা হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া। আবার হতে পারে যে আমাদের মানে রক্তনালীগুলো চিকন হয়ে গেল, আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেল। যে কোনো কারণেই আমাদের যদি মানে কার্ডিওভাস্কুলার ফাংশন ঠিক মতো কাজ না করে, স্ট্যাগনেশন হয়ে যাবে, অক্সিজেন যেতে পারছে না, তখন স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া হতে পারে। এবং আরেকটা, আপনি এমন একটা সিচুয়েশনে গেলেন যেখানে মনে করেন যে অন্য কোনো একটা গ্যাস গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, যার ফলে অক্সিজেনকে আর হিমোগ্লোবিন ক্যারি করছে না। হিমোগ্লোবিনের সাথে গিয়ে, যেমন মনে করেন কার্বন মনোক্সাইড গিয়ে হিমোগ্লোবিনের সাথে যদি লেগে থাকে, তাহলে অক্সিজেন আর ক্যারি করতে পারবে না। তখন আমরা বুঝি যে সেলগুলো টক্সিসিটিতে পরিণত হয়ে যাবে, আমরা বলি সাইটোটক্সিক বা হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। তো এরকম অক্সিজেন ডিপ্রাইভেশন, এটাকে বেশি গুরুত্ব দিয়ে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে অক্সিজেন ছাড়া আসলে আমাদের মানে জীবন ধারণ করা সম্ভব না। অক্সিজেনের মাত্রা যদি কম হয়, অক্সিজেন যদি আমরা যদি অক্সিজেন ছাড়া 4টা মিনিট
পার করতে করি, তাহলে কি হবে, আমাদের ব্রেইনে হাইপোক্সিয়া হয়ে ব্রেইনের এনক্সিয়া হয়ে যাবে এবং আমাদের ব্রেইন ফাংশনে ব্রেইনের সেল ডেথ হয়ে যেতে পারে। তো এই জন্য অক্সিজেন ডিপ্রাইভেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে অক্সিজেন আসলে কোন জায়গায় কাজ করে। এই জায়গাটা আপনারা বায়োকেমিক্যাল স্টাডিতে আপনারা পড়েছেন যে অক্সিজেনের ভূমিকা কি। আমরা খালি দেখছি যে হ্যাঁ আমরা অক্সিজেনের জন্য সারাক্ষণ ফুসফুসটাকে হাঁপড়ের মতো টানছি, তাই না? আমরা টানছি আর ছাড়ছি, মিনিটে 14 থেকে 20 বার আপনি দৌড়ালে আরো বেশি হয়ে যায়। একটু পরিশ্রম করলেই আপনার দেখবেন যে শ্বাস অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এই অক্সিজেনের এত মানে প্রয়োজন, কিন্তু অক্সিজেনের কাজ করে কোন জায়গায়? অক্সিজেন কাজ করে অনেক শেষ মাথায়, অনেক মেটাবলিজমের। আপনি দেখেন একটা যদি গ্লুকোজ মেটাবলিজম চিন্তা করেন, গ্লুকোজ গ্লাইকোলাইসিস হয়, পাইরুভেট হয়, সে পাইরুভেট তারপরে অ্যাসিটাইল কোয়ে হয়, অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে যায়, ক্রেবস সাইকেলে গিয়ে সে কার্বনগুলো জ্বলতে জ্বলতে বিভিন্ন লেভেলের NADPH, GTPH ইত্যাদি নানা রকমের প্রোডাক্ট তৈরি হয়, FADH এগুলো তৈরি হয়। এই NADH, FADH এইগুলো পরবর্তীতে আমরা জানি রেসপিরেটরি চেইন নামে একটা চেইনে ঢুকে, যেখান থেকে এই ইনঅর্গানিক ফসফেট হয়ে একটা যুক্ত হয়ে ATP তৈরি হয়। এই ATP একটা NADH যখন তার রেসপিরেটরি চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশনে যায়, তখন দেখা যায় 3টা ATP তৈরি হয়। তো সেজন্য আমরা অনেক সময় আমরা বলে ফেলি যে একটা NADH সমান হচ্ছে 3টা ATP। আসলে একটা NADH সমান 3টা ATP নয়, একটা NADH থেকে 3টা ATP তৈরি হয়। তো এই জন্য এটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলে থাকি। ঠিক তেমনি FADH থেকে NAD পরে FAD, আপনারা যদি রেসপিরেটরি চেইনটা মনে করেন বা একটু চোখের মধ্যে ভাসে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে NAD থেকে পরে FAD তে যায়। সে FAD থেকে যখন তৈরি হবে তখন 2টা ATP তৈরি হবে। সেজন্য আমরা বলি FAD ইকুইভ্যালেন্ট টু 2 ATP। তো এই যে ব্যাপারগুলো, এটা যদি আমরা জানা থাকে তাহলে বুঝতে পারছি যে অক্সিজেনের ভূমিকা কিন্তু অনেক শেষে। এবং তার কাজটা কি? তার কাজটা হচ্ছে শুধুমাত্র এই যে আমরা খাবার খেয়ে মেটাবলিজম করছি, করার পরে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেখানে যে হাইড্রোজেন তৈরি হচ্ছে, সে হাইড্রোজেনের সাথে মিলন ঘটানো। হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিলে ওয়াটার তৈরি করে, পানি তৈরি করে। এই জায়গাটাই অক্সিজেনের ভূমিকা। কিন্তু দেখেন এই সামান্য সময়ের জন্য যদি আপনার অক্সিজেন কম হয়, অক্সিজেন ডিপ্রাইভেশন হয়, একটু যদি আমাদের অক্সিজেনটা হয়, তাহলে আমাদের নানা রকম সমস্যা হয়। তো অক্সিজেনকে আমি সেজন্য একটু বেশি গুরুত্ব দিয়েছি, যে আপনারা মনে রাখতে হবে অক্সিজেন ডিপ্রাইভেশন একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এছাড়া ফিজিক্যাল এজেন্ট আছে, কেমিক্যাল এজেন্ট আছে, আরো আছে, যেমন মনে করেন যে ইনফেকশাস এজেন্টস। ফিজিক্যাল এজেন্ট গুলো একটু নিয়ে ডিসকাস করি, যে ফিজিক্যাল এজেন্ট বলতে আমরা কি বুঝি। ফিজিক্যাল এজেন্ট যেমন মনে করেন যে আমরা অনেকে শুনেছি যে ফ্রস্ট বাইট, আমাদের দেশে হয় না, কিন্তু আমরা যেখানে বরফের দেশ সেখানে আমরা জানি যে সেখানে যদি ঠান্ডায় গ্লাভস না পরে কোনো কারণে বরফ এক্সপোজড হয়ে থাকে দীর্ঘক্ষণ, তাহলে কি হবে, আমাদের আঙ্গুলগুলোর যে এন্ড আর্টারি, তাই না, এখানে সব এন্ড আর্টারি, এখানে ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে আমাদের টিপ অফ দ্য ফিঙ্গার গুলোতে আমাদের সার্কুলেশন যাবে না। সার্কুলেশন না গেলে তখন ওই ফ্রস্ট বাইট, এই জায়গাগুলো ধ্বংস হয়ে যাবে। আবার হিট স্ট্রোক বলে একটা জিনিস আছে, মরুভূমিতে হয়ে থাকে, সেটা ফিজিক্যাল এজেন্ট। আবার যদি মনে করেন এইগুলি আমরা সবই বাদ দিই, আমাদের দেশে আমরা যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা আমাদের মারপিট করে আমাদের ইনজুরি হচ্ছে, সেল ড্যামেজ হচ্ছে, তাই না, ছুরি মারেন বা লাঠি দিয়ে মারেন, যেটাই মারেন না কেন আমাদের টিস্যুতে কিন্তু আঘাত হয়, এবং সেই টিস্যুর কিছু অংশ আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু সেল ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ধ্বংসটা ফিজিক্যাল ইনজুরি। আবার যেমন মনে করেন যে অ্যাসিড ছোঁড়া, হ্যাঁ, আজকাল আমাদের এখন হয়তো আইন টাইন করার পরে কিছুটা কমেছে, যে মানে আমরা একটা সংস্কৃতি এক সময় দেখেছি যে মানুষ কি করতো,
যে মানে ব্যর্থ প্রেমিকরা অ্যাসিড ছুড়ে দেয়, তাই না? অ্যাসিড ছুড়লে কি হয়? অ্যাসিডে আমাদের স্কিন ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? অ্যাসিড ইজ এ কেমিক্যাল এজেন্ট। এরকম কেমিক্যাল এজেন্ট শুধু অ্যাসিড নয়, আমাদের যে আমরা বলি যে আমাদের খাবারে যে নানা রকমের বিষ মেশানো হয়, এই যে ফল ফ্রুটের মধ্যে যে কার্বাইড দেওয়া হয়, তারপর নানা রকমের যে চাষের মধ্যে যে যে সব মিশানো হয় ঔষধ, সেই ওষুধের মধ্যে যে কেমিক্যাল, সেখানেও কিছু আমাদের ক্ষতিকারক ওষুধ থাকে। আবার অনেক কেমিক্যাল আছে যেগুলো, যেমন ড্রাগস আমরা ওষুধ হিসেবে খাচ্ছি, সেগুলি আমাদের আবার কিছু সেলের ক্ষতি করে থাকে। আবার সাইটোটক্সিক ড্রাগ আমরা নিজেরাই ইউজ করি, যখন ক্যান্সার রোগী আমরা চিকিৎসা করি তখন কি করি, সেলকে ড্যামেজ করার জন্য কিছু এজেন্ট আমরা ইউজ করে থাকি। তো কেমিক্যাল এজেন্টস, নানা রকমের কেমিক্যাল এজেন্টস আমরা পাই যেগুলো আমাদের সেল ইনজুরি করে থাকে। এরপরে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে ইনফেকশন। ইনফেকশন একটা বিশাল জগৎ। ইনফেকশন বলতে আমি বুঝাতে চাচ্ছি মাইক্রোবায়োলজিক্যাল অর্গানিজমস। সেটা আপনি যদি চিন্তা করেন যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস, কেমন নেমাটোডস, কেমন ফাঙ্গাস, আরো বিভিন্ন অর্গানিজমস। এই জন্য এই যে এই দেখেন প্যাথোলজির এই নানা রকমের মধ্যে একটা হচ্ছে কজ বা ইটিওলজি। এই ইটিওলজির একটা অংশ হচ্ছে মাইক্রোবিয়াল অর্গানিজমস বা ইনফেকশাস এজেন্টস। এই ইনফেকশন এজেন্টস এর জন্য এত বড় জগৎ যে এটা এখন আমাদের একসময় আমাদের সাবজেক্টের সাথে একসাথেই ছিল, এখন একটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা বিশাল, সেটাও আবার বিভক্ত হয়ে গেছে, ভাইরোলজি, ব্যাকটেরিওলজি, মাইক্রোলজি, এটা বিশাল জগৎ। হ্যাঁ, তো সেই যে হাজার হাজার, আজকে আমরা সারা বিশ্ব নাকানি চুমানি খাচ্ছি সামান্য একটা আরএনএর জন্য, তাই না? একটা আরএনএ, যেটা আমরা বলছি কোভিড-19, এত কন্টিনিউয়াস মিউটেশন। আরএনএ ইজ ভেরি আনস্টেবল ম্যাটার। হ্যাঁ, আরএনএ খুবই আনস্টেবল এবং সেটা খুব দ্রুত হয়, চেঞ্জ হয়ে যায়, সে কারণে মিউটেশন হয়। আজকে আমরা সেই জন্য সারা পৃথিবী, হোল ওয়ার্ল্ড ইজ সাফারিং ফ্রম a single RNA virus which is being mutated, and we are suffering from this. এছাড়া নানা রকমের ভাইরাস, there are many viruses which are responsible for injury to the cell. আর কি আছে? ব্যাকটেরিয়া। আমরা জানি, আমরা নানা রকমের ব্যাকটেরিয়াল ডিজিজের খবর জানি, আমরা সবাই যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আমরা জানি আমাদের এই ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি। তো সেজন্য ব্যাকটেরিয়া একটা ইনফেকশাস এজেন্ট যেটা সেলকে ইনজুরি করতে পারে। এরপরে আমরা বাকিগুলির কথা না বললাম। এরপরে শুধু এগুলিই নয়, if there is some genetic derangement like congenital diseases or familial diseases or acquired genetic disorder, যে কোনো ডিসঅর্ডার, জিনে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, এখানে আমি ডক্টর সন্তোষ কাফলের নাম দেখতে পাচ্ছি। আর ইউ হিয়ার ডক্টর কাফলে? Yes, sir. Namaskar, sir. Namaskar. How are you, Santosh? It's a long time we are not talking. We will talk. Yes, sir. Yes. Sorry, Okay, sir. I got little bit late, sir. Anyway, sir, okay, please no problem, continue, no sir. problem. We'll be We here. are at the beginning also. যাই হোক, এখন আমরা যদি চিন্তা করি যে এখানে আমাদের মনে করেন যে জেনেটিক ডিরেঞ্জমেন্ট, সেখানের মধ্যে আবার আমরা দেখতে পাই এনিওপ্লয়েডি, পলিপ্লয়েডি আপনারা জানেন, হাইড্রেটিডিফর্ম মোল টোল, এরকম যেরকম যে ডিজিজ গুলো আছে সেগুলো পলিপ্লয়েডি হয়। এনিওপ্লয়েডি আপনারা জানেন, ডাউন সিনড্রোম, অনেকের ঘরে ডাউন সিনড্রোমের রোগী আছে, ক্লাইনেফিল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, এরকম ডিজিজ গুলো আমাদের আছে, সমাজে আছে, সেগুলো আমরা পেয়ে থাকি। কি not only the single gene disease, there are multifactorial disorders, there are chromosomal anomalies, এগুলি সবই সেলকে ইনজুরি করে।
তো ফলে সেল ইনজুরির সাথে আসলে সকল রোগই সেলের ইনজুরির সাথে রিলেটেড, ইনজুরিয়াস স্টিমুলাসের সাথে রিলেটেড। জেনেটিক ডিরাইনমেন্ট সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ ইনজুরিয়াস এজেন্ট হচ্ছে ইমিউন রিঅ্যাকশন। ইমিউন রিঅ্যাকশন নানা রকম, যেমন হাইপার সেন্সিটিভিটি, আবার দেখা যায় যে অটো ইমিউন ডিসঅর্ডার অথবা ইমিউন ডেফিসিয়েন্সি, এই সব কিছুই আমাদের সেলকে ইনজুরি করে থাকে। আমরা জানি যেমন অটো ইমিউন ডিজিজের মধ্যে এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো আমরা খুব কমনলি পেয়ে থাকি। তো সেই কারণে আমাদের মাথায় রাখতে হবে যে ইমিউন রিলেটেড ডিসঅর্ডার গুলিও আমাদের সেলকে ইনজুরি করে থাকে। তো এখন যে জায়গাটায় আমাদের যাওয়ার কথা, আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে এই what are the responses of cells to injurious stimuli. There are varieties of responses according to the quality and category of cell and injury. এখানে মাথায় রাখতে হবে যে ইনজুরি সিভিয়ারিটি, ইনজুরির ডিউরেশন, দুটো ফ্যাক্টরি আলাদা আলাদাভাবে আমাদের এই মানে সেলের রেসপন্সের সাথে রিলেটেড। সিভিয়ার ইনজুরি, মনে করেন যে আপনি একেবারে হাইড্রোক্লোরিক অ্যাসিড শরীরে ঢেলে দিলেন, সো ইট উইল ডু ইমিডিয়েট ড্রাস্টিক অ্যাক্টিভিটি টু দ্য সেল, তাই না? কিন্তু আবার আপনি একটু গরম পানি আপনার স্কিনে এসে কয়েক ফোঁটা পড়লো, তাহলে ইট উইল ডু লেস হার্ম। তাহলে সিভিয়ারিটি অফ দ্য ইনজুরিয়াস এজেন্ট এবং ডিউরেশন, আপনি যদি গরম পানি ঢালতে থাকেন ঘন্টার পর ঘন্টা করে, তাহলে ইট উইল ড্যামেজ ইউর স্কিন। আপনার মাথায় রাখতে হবে যে দেয়ার ইজ সিভিয়ারিটি অফ দ্য ইনজুরিয়াস এজেন্ট, ডিউরেশন অফ দ্য ইনজুরিয়াস এজেন্ট, এই দুটোই কিন্তু আলাদা আলাদা ফ্যাক্টর যে ইনজুরির মাত্রা এবং সেলের মধ্যে ড্যামেজের পরিমাণ কিরকম হবে। আবার আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে কোন ধরনের সেলের উপরে ইনজুরি হচ্ছে। যেমন অক্সিজেন ডিপ্রাইভেশন, ব্রেইন ক্যান টলারেট 4 minutes, বাট ফাইব্রোব্লাস্ট ক্যান টলারেট 24 hours। তো এই যে সময়ের সাথে এটা রিলেটেড, যে এই কোন অর্গান, কোন টিস্যু, কোন সেলের উপরে ইনজুরিয়াস স্টিমুলাসটা কাজ করছে সেটা নির্ভর করবে। যেমন মনে করেন যে আমাদের স্টোমাকে হাইলি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ইজ ইট ড্যামেজিং আওয়ার গ্যাস্ট্রিক মিউকোজা? নট এট অল। গ্যাস্ট্রিক মিউকোজা ইজ হ্যাপি উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু যাদের রিগার্জিটেশন হচ্ছে, যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স আছে, তাহলে অ্যাসিড ইজ কামিং আপ ইনটু দ্য ইসোফেগাস। ইসোফেগাসে যখন আমাদের এই গ্যাস্ট্রিক কন্টেন্ট অর্থাৎ অ্যাসিড চলে আসছে, দ্য মিউকোজা of esophagus is lined by a stratified squamous epithelium, which is not ready for hydrochloric acid, so it is being damaged. The tissue of injury, type of the tissue is important. কোন ধরনের টিস্যু ইনজুর্ড হচ্ছে সেটা আরেকটা ফ্যাক্টর। তাহলে তিনটা ফ্যাক্টরের উপর ইনজুরির মাত্রা এবং ইনজুরির ধরন নির্ভর করবে। কি কি? Number one is severity of the injurious stimulus, duration of the injurious stimulus, and the tissue type involved. এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা যদি চিন্তা করি, যেমন মনে করেন যে ক্রনিক এক্সপোজার আর একিউট এক্সপোজার, দুটোর মধ্যে পার্থক্য। ক্রনিক এক্সপোজার কি? যেমন মনে করেন যে আপনাদের কোন একটা পেশেন্টের গল ব্লাডারে স্টোন আছে। গল ব্লাডারে কি হয়? যতবার গল ব্লাডার কন্ট্রাক্ট করে ততবার এটা মিউকোজাটাকে ইরোড করবে, ইরোশন করবে। Every contraction of gallbladder is eroding the gallbladder mucosa. But এটা একটা ঘষা খেলো,
আবার দেয়ার ইজ হিলিং, আবার একটু করে ইরিটেশন হচ্ছে। তো এরকম ক্রনিক স্টিমুলেশন ক্রনিক্যালি চলবে পেশেন্ট যতক্ষণ পর্যন্ত না গল ব্লাডার রিমুভ করছে। তাহলে এরকম লং টার্ম ক্রনিক স্টিমুলেশন যখন হয়, গল ব্লাডারের এপিথেলিয়াম কি করবে, চিন্তা করবে যে এই যে বারবার ঘষা খাচ্ছে, এই ফিজিক্যাল এজেন্ট এখানে থাকার কথা না, গল ব্লাডারের মিউকোজা তৈরি হয়েছে কেমিক্যাল এজেন্টের জন্য, তাই না? তাহলে সে কারণে গল ব্লাডারে এই ভেলভেটি খুব সুন্দর মিউকোজা, সে কি করবে, দেখবে যে না এখানে একটু খসখসে হওয়া দরকার, সে এখানে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম তৈরি করে ফেলবে। দেয়ার উইল বি ডেভেলপমেন্ট অফ স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। এভাবে ওই ক্রনিক স্টিমুলেশন যখন হয়, ক্রনিক ইনজুরি যখন হয়, তখন টিস্যু গেট চান্স টু অ্যাডাপ্ট উইথ দ্য সিচুয়েশন। আপনার মনে করেন যে ঘরে যদি কোনো একটা হঠাৎ বিপদ আসে, তা আপনি ওটা ধকল সামলাতে পারবেন না। আর কোন একটা ছোট বিপদ দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে, দেখবেন যে আপনি ওটার সাথে গা সওয়া হয়ে গেছেন, ওটাকে আপনি আপনার মতো করে ম্যানেজ করে নিচ্ছেন। তো এইভাবে যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারছি যে সেল ইনজুরি, আমার যে এখানে যে সেল ইনজুরি আর স্ট্রেস, এটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা মাইল্ড ইনজুরি আর একটা হচ্ছে সিভিয়ার ইনজুরি। when it is severe injury তখন পরিণতি দেখেন প্যাথোলজিক সেল ডেথ, সেল মারা যাবে। সিভিয়ার ইনজুরির কোনো বিকল্প নাই, দ্য সেল ইজ গোয়িং টু ডাই। আর মাইল্ড ইনজুরিটা আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি, অ্যাকিউট ইনজুরি এন্ড ক্রনিক ইনজুরি। এখন দেখেন অ্যাকিউট ইনজুরি যদি হয়, দেয়ার উইল বি সেলুলার সোয়েলিং। মাইল্ড ইনজুরি, অ্যাকিউট, there will be cellular swelling or hydropic degeneration, and then there will be formation of there will be injury, cell injury, relief hote pare, আর রিলিফ হয়ে এটা যেহেতু এটা রিভার্সিবল, রিলিফ হয়ে সে নর্মাল হয়ে যেতে পারে। আর যাদের ক্রনিক, এটাই কিন্তু বিশাল, অনেক ক্রনিক ইনজুরি আমাদের অনেক বেশি। যেমন মনে করেন যে একজন ক্রনিক চেইন স্মোকার, হ্যাঁ, তাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না, হি ইজ স্মোকিং কন্টিনিউয়াসলি, তাই না? তো তার লাং ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম ইজ গেটিং এক্সপোজড টু দ্য নিকোটিন রেগুলারলি, তো তখন তার সে অ্যাডাপ্ট করার চেষ্টা করবে। তো এই জন্য ক্রনিক ইনজুরি আর স্ট্রেসের যে রেসপন্স, সেগুলোকে যদি আমরা দুইটা জিনিস দেখতে পারি, একটা হচ্ছে অ্যাডাপটিভ রেসপন্স আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার একুমুলেশন। এখন ইন্ট্রাসেলুলার একুমুলেশন যাওয়ার আগে আমরা অ্যাডাপটিভ রেসপন্সের কথা বলি। আমরা অ্যাডাপ্টেশন শব্দটা অর্থ কি, অ্যাডাপ্টেশনের বাংলা খুব কঠিন একটা বাংলা আমাদের বাংলা ভাষায় যোগ করেছে, অভিযোজন। এটাকে আমি বলবো যে এই শব্দটাকে দ্রুত বিদায় করে বলা উচিত খাপ খাওয়ানো। খাপ খাওয়ানো অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে সামলে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া। আর ইন্ট্রাসেলুলার একুমুলেশন ভেরি ইজি, যে সেলের মধ্যে কিছু জিনিস একুমুলেট করা। তো এখন আসা যাক অ্যাডাপটিভ রেসপন্স, আমরা ডিটেইলস পরে যাব। তার মধ্যে আমরা জানি যে অ্যাট্রোফিক চেঞ্জ, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, এই এদূর পর্যন্ত আসলে অ্যাডাপটিভ চেঞ্জ। ডিসপ্লাসিয়াকে নিয়ে টানা হেসরা আছে, ডিসপ্লাসিয়া ইজ নট অ্যাডাপটিভ চেঞ্জ। আমি এখানে ইচ্ছা করে এখানে লিখেছি এটাও রেসপন্স টু সেল ইনজুরি, বাট এটা একটা পর্যায় পর্যন্ত অ্যাডাপটিভ, কারণ ইট মে রিগ্রেস টু নর্মাল। কিন্তু এটা যখন সিভিয়ার ডিসপ্লাসিয়া হয়, ইট টার্নস ইনটু ম্যালিগন্যান্সি, উই কল ইট কার্সিনোমা ইন সাইটু। তো এই জন্য ডিসপ্লাসিয়াকে আমি এখানে রেখেছি just to inform you that the dysplasia is in the boundary wall. এটার মাইল্ড অ্যাডাপটিভ চেঞ্জের মতো হলেও যখন সিভিয়ার, এটা কার্সিনোমা ইন সিটু, এটা সেজন্য অ্যাডাপটিভ রেসপন্সে আমরা ফেলি না, এটাকে আমরা আলাদা এন্টিটি হিসাবে আমরা চিন্তা করি। সেটা হচ্ছে ডিসঅর্ডার অফ সেল গ্রোথ, disorder of cell growth, but it is also induced by the injurious stimulus. And intracellular accumulation,
ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন মানে সেলের মধ্যে অনেক কিছু অ্যাকুমুলেট করতে পারে বিভিন্ন ইনজুরিয়াস স্টিমুলাসের জন্য। আপনারা একটা জিনিস কিন্তু জানেন যে প্রায় সময় আমরা দেখি যে রোগীদের আল্ট্রাসাউন্ড করলে লিভারে ফ্যাটি চেঞ্জ পাওয়া যায়, এটা খুব কমন, স্টিয়াটোসিস বা ফ্যাটি চেঞ্জ। এই ফ্যাট অ্যাকুমুলেশন ইজ ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন দ্যাট অকার্স ডিউ টু ইনজুরিয়াস স্টিমুলাস। ঠিক তেমনি কোলেস্টেরল অ্যাকুমুলেশনও হয়, কোলেস্টেরল অ্যাকুমুলেশনও হয়, প্রোটিন অ্যাকুমুলেশন হতে পারে, গ্লাইকোজেন অ্যাকুমুলেশন হতে পারে, পিগমেন্টেশন হতে পারে, পিগমেন্ট অ্যাকুমুলেশন হয়, নানা রকমের পিগমেন্ট। কিছু তো আমরা ইচ্ছা করে দিই, ইদানিং আমাদের যে একটা টেন্ডেন্সি আছে ট্যাটু ইউজ করে। এখন বাংলাদেশেরও মোটামুটি বাংলাদেশও অ্যাফ্লুয়েন্ট সোসাইটির দিকে চলে এসছে, বাংলাদেশের মধ্যেও এখন এই ধরনের অভ্যাসগুলো তৈরি হয়েছে যে ট্যাটু করে। এটা আমাদের এক্সোজেনাস পিগমেন্ট। এন্ডোজেনাস পিগমেন্ট থাকে, এক্সোজেনাসের মধ্যে আরো আছে যে আমরা ইনহেল করে অনেক কিছু কার্বন পার্টিকেল আমরা পাই, যেগুলো আমাদের অ্যালভিওলার ম্যাক্রোফেজেসের মধ্যে ঢুকে যায় কার্বনগুলো। আবার যেমন মনে করেন যে আর্সেনিক, ক্রনিক আর্সেনিক এক্সপোজার যাদের হয় তাদের কি দেখা যায়, তাদের দেখা যায় যে স্কিন গুলোতে মেলানোসিস হয়ে থাকে, মেলানোসিস বা মেলানোসিস, বিভিন্ন রকমের মেলানোসিস থাকে। তো সেটাও একটা পিগমেন্টেশন। আবার জন্ডিস যখন হয় সেটাও একটা পিগমেন্টেশন। জন্ডিস আমরা দেখি যে বাইল এসে আমাদের যে তৈরি হয়, সেটার জন্য বিলিরুবিন লেভেল যখন বেড়ে যায় তখন আমাদের স্কিন এন্ড স্ক্লেরা, মিউকোজা এগুলো ইয়েলো হয়ে যায়। তো এটাও একটা পিগমেন্টেশন। আরো একটা চেঞ্জ পাই, সেটা হচ্ছে ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন সেটা হচ্ছে যে আমরা দুই রকমের ক্যালসিফিকেশন আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে যে এই ধরনের সেল ইনজুরির জন্য ডেড অর ডাইং সেলের মধ্যে এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ ক্যালসিয়াম হয়। কিভাবে হয় আমরা সেল ইনজুরি যখন করবো আরো ডিটেলস পাবো। তো এইটাকে আমরা বলে থাকি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। আবার সিরাম ক্যালসিয়াম লেভেল অনেক বেড়ে গেল, যার কারণে ক্যালসিয়াম গুলো গিয়ে শুধু বোন না, সারা বোন থেকে এগুলো বেরিয়ে এসে সিরাম ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে দিল এবং বিভিন্ন টিস্যু লেভেলে, বিভিন্ন অর্গানে গিয়ে এটা ডিপোজিশন হতে থাকলো। তখন সেটাকে আমরা বলি অনেকটা কি টিউমার যেমন এক জায়গা থেকে ব্লাডের মাধ্যমে আরেক জায়গায় গিয়ে জমা হয়, ঠিক তেমনি এটাও ক্যালসিয়ামও বোন থেকে এসে ব্লাডের মাধ্যমে অন্য টিস্যুতে যাচ্ছে, সেজন্য এটাকে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন বলা হয়ে থাকে। After all of these, another very, very important, that is cellular aging. Cellular aging, যে একটা সেল কতদিন পর্যন্ত ইয়াং থাকবে, ফাংশনিং থাকবে, সেটা আমাদেরকে বুঝতে হবে যে এটা রেগুলার কিন্তু সেল তার একটা আয়ু কমে। সেল এক সময় গিয়ে সেলটা সেনেসেন্সে চলে যায়, তার আর মাইটোসিস হয় না, তার এই পরিস্থিতিটাকে আমরা বলি সেলুলার এজিং। এবং এটা আমরা যেমন বুড়া হই, সেলও বুড়া হয়। তবে যেমন মনে করেন যে সেলুলার এজিং এর মধ্যে ভ্যারি করে, আমাদের যদি অক্সিডেটিভ স্ট্রেস কম থাকে তাহলে কিন্তু সেলুলার এজিংটা কমে আসে। তো সেজন্য আমাদের ইদানিং দেখবেন যে অনেকেই অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করে থাকে। তো এই কথাটা বলার সাথে সাথে তাহলে আরেকটা ইনজুরিয়াস স্টিমুলাসের নাম আমরা ঘোষণা করলাম, সেটার নাম হচ্ছে অক্সিডেটিভ এজেন্ট বা ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল কাকে বলে? ফ্রি রেডিক্যাল হচ্ছে সেই ধরনের মলিকিউলগুলো, সেই ধরনের অ্যাটমগুলো যার আউটার অরবিটে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে and which is very much busy to target another molecule, to bind with another molecule
always ready to bind with another molecule, and এই কারণে ফ্রি, এটার নাম হচ্ছে ফ্রি রেডিকুলার, ফ্রি থাকে এবং সে ফ্রি আসলে থাকতে চায় না, সে চায় কারো না কারোর সাথে বন্দি মানে লেগে যেতে। এই বাইন্ড করার এই আগ্রহের জন্য আমরা এর যে ক্ষতিকর দিক সেটা হচ্ছে যে সে গিয়ে আমাদের সেলের ফসফোলিপিডের সাথে যদি বাইন্ড করে তাহলে তখন ফসফোলিপিডটা ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। তো এই জন্য these are all the injurious stimulus and these are the effects। আমরা এখন ধাপে ধাপে তার ডিটেইলসে যাওয়ার চেষ্টা করব। Here is a picture. You see there are a lot of dogs, এই যে কুকুরগুলো এরা কি হচ্ছে, এই ছবিটা আমি নিজে তুলেছি। এই ছবিটা 2010 সালে আমার তোলা। এটা ইউকে এর ডারহামের একটা গ্রামে সেখানে একটা গ্রাম্য মেলা থেকে এই ছবিটা তুলেছি। গ্রামের ওই মেলায় সেখানে কুকুরদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে এই কুকুরের দৌড় প্রতিযোগিতা আমি এখানে কেন দেখাচ্ছি? তার কারণটা হচ্ছে এই কুকুরগুলো ছিল শিকারী কুকুর। এই যে যারা এখানে লাট সাহেব যারা ঘোড়া নিয়ে তাদের সাথে যাচ্ছে, তারা একসময় এই যে লর্ডরা আগে কি করতো, ওই যে পিছনে যে বিশাল পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ভিতরে ঘন জঙ্গল ছিল, সেখানে অনেক হরিণ থাকতো। সে হরিণ মারার জন্য তারা এই শিকারী কুকুর নিয়ে যেত, অন্যান্য বিভিন্ন ধরনের শিকার, হরিণ কেন আরো বিভিন্ন রকমের শিকার ধরার উদ্দেশ্যে তারা এই শিকারী কুকুরগুলোকে নিয়ে তারা ওই পাহাড়ে শিকারের জন্য আক্রমণ করত। তো কিন্তু পরবর্তীতে যখন শিকার নিষিদ্ধ হয়ে যায় তখন তারা তাদের যে পালন করা কুকুর, সেই কুকুরগুলোকে তারা ফেলে না দিয়ে তাদের সেই ক্ষিপ্রতাকে বজায় রাখার জন্য এবং তাদেরকে অন্য অ্যাক্টিভিটিসে নেওয়ার জন্য তারা তাদেরকে এখন প্রতি বছর এই গ্রাম্য মেলার প্রতিযোগিতায় নিয়ে আসে এবং সেজন্য তারা সারা বছর এই কুকুরদেরকে দৌড়ের প্রশিক্ষণ দিয়ে থাকে। সো ইট ইজ একটা অ্যাডাপ্টেশন, খাপ খাইয়ে নিল যে আগে শিকার করার জন্য যেত, এখন দৌড় প্রতিযোগিতার জন্য ফাংশনালি চেঞ্জ হয়েছে। তো আমি এই ছবিটা দিলাম, এটা একটা অ্যাডাপ্টেশন। তা আমরা যে অ্যাডাপ্টেশন বলি সেলুলার অ্যাডাপ্টেশন, নিউ but altered steady states due to altered physiological stimuli with preservation of the viability of the cell and modulation of its function. It is known as cellular adaptation. তো আমরা যদি সেলুলার অ্যাডাপ্টেশন কি সেটা বলতে চাই, তাহলে আমরা এই কথাটা এখান থেকে বলতে পারি যে এখানে নতুন একটা অল্টার্ড স্টেডি স্টেট তৈরি হবে এবং সেটার কারণ হচ্ছে ফিজিওলজিক্যাল স্টিমুলাইটা পরিবর্তিত হয়ে গেছে। সে আগে যে উদ্দেশ্যে কাজ করতো সে উদ্দেশ্যে আর কাজ করার প্রয়োজন হচ্ছে না, কিন্তু তার বেঁচে থাকতে হবে। সো দেয়ার ইজ প্রিজার্ভেশন অফ দি ভায়াবিলিটি অফ দ্য সেল, এবং তার জন্য সে প্রয়োজনে তার কাজের প্যাটার্ন মডিফিকেশন করে নিচ্ছে, মডিউলেশন অফ ইটস ফাংশন। আচ্ছা, what are the types of adaptation? It is already discussed and it is almost known to all of you, the atrophy, hypertrophy, hyperplasia, metaplasia. কিন্তু আমি এই শব্দগুলোর ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আগে বলবো যে অ্যাট্রফি বা ট্রফি, এই ট্রফি দিয়ে আমরা কি বুঝি আর প্লাসিয়া দিয়ে কি বুঝি। আপনি দেখেন আমরা কতগুলো শব্দ ব্যবহার করে থাকি, হাইপারট্রফি, অ্যাট্রফি, কেমন এইরকম যে শব্দগুলো ব্যবহার করছি। তো এটা মূলত আমরা ব্যবহার করছি সেলের সাইজের সাথে নির্ভর করে, সেলের সাইজের সাথে নির্ভর করে। সেলের সাইজ যদি রিডিউস হয়ে যায় আমরা বলছি অ্যাট্রফি, মানে এটা সেলটা কমে গেল। আর হাইপারট্রফি অর্থাৎ এক্সেস হয়ে গেল, বড় হয়ে গেল, হাইপারট্রফি। কিন্তু প্লাসিয়া ইজ ডিফারেন্ট ফ্রম ট্রফি।
প্লাসিয়া শব্দটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি, যেমন মনে করুন এখানে ব্যবহার করছে হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। আমরা যদি ওই যে ডিসঅর্ডার অফ গ্রোথকে বলছি ডিসপ্লাসিয়া। তারপরে আমরা যদি মনে করি যে এই টিউমারের ক্ষেত্রে আমরা বলে থাকি নিওপ্লাসিয়া। আবার টিউমারের মরফোলজিতে যে চেঞ্জ হয় সেটাকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। আবার হাইপোপ্লাসিয়াও বলতে পারি, কম হলে হাইপোপ্লাসিয়া। তাহলে প্লাসিয়া, হোয়াট ডাজ দ্য টার্ম প্লাসিয়া মিন? প্লাসিয়া শব্দটা এসেছে প্রলিফারেশনের সাথে, অর্থাৎ সেল ডিভিশনের সাথে। অর্থাৎ এই দুটো শব্দ হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া আর রিলেটেড উইথ সেল ডিভিশন। তাহলে হাইপারপ্লাসিয়া মেটাপ্লাসিয়া কেন, যত প্লাসিয়া আছে সবগুলোই রিলেটেড উইথ সেল ডিভিশন। সেল ডিভিশন হয়ে, হ্যাঁ, এক্সেস সেল ডিভিশন আমরা বলছি হাইপারপ্লাসিয়া, কম সেল ডিভিশন আমরা বলবো হাইপোপ্লাসিয়া। সেল ডিভিশন হচ্ছে না অ্যাপ্লাসিয়া। যেমন আমরা অ্যাপ্লাস্টিক এনিমিয়া বোন ম্যারোতে আমরা ডায়াগনোসিস করি, আপনারা অনেকেই জানেন এটা, টার্মটা অ্যাপ্লাসিয়া। তাহলে সেল প্রলিফারেশন করছে না, সেল প্রলিফারেশন কম করলো হাইপোপ্লাসিয়া, সেল প্রলিফারেশন এক্সেস তাহলে এটা হাইপারপ্লাসিয়া। সেলটা রূপান্তরিত প্রলিফারেশন মেটাপ্লাসিয়া। মেটা শব্দটা এসছে মেটামরফোসিস থেকে, চেহারার পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন মেটামরফোসিস। চেহারার যদি পরিবর্তন হয় আমরা বলি মেটামরফোসিস। এবং আপনারা যারা লিটারেচারে আগ্রহী তারা জানেন যে একজন বিখ্যাত গল্পকার আছে কাফকা, তার একটা বিখ্যাত গল্প আছে মেটামরফোসিস। কি দেখা যাচ্ছে মেটামরফোসিস গল্পে? মেটামরফোসিস গল্পে উনি দেখাচ্ছেন যে উনি একদিন হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে উনি একটা বড় পোকায় পরিণত হয়েছেন। তো এখানে দেখা গেল কি হিউম্যান কনভার্টস টু অ্যান ইনসেক্ট। তো মেটাপ্লাসিয়া আমাদের ক্ষেত্রে কি? আমরা মেটাপ্লাসিয়া তখনই বলছি যখন একটা সেল স্কোয়ামাস আছে, it changes into columnar. A cell is columnar in nature, changes into squamous. এটা একটা সাদামাটা কথা। সাদামাটা কথা এই জন্য বলছি যে এটার অর্থ এই নয় যে স্কোয়ামাস সেলটা হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে কলামনার সেল হয়ে গেল। এটা হচ্ছে যে আমাদের যখন ক্রনিক ইরিটেশন হতে থাকে, ক্রনিক স্টিমুলেশনের কারণে এটা দেখলো যে এভাবে এখানে যে ইরিটেন্টটা তাকে কন্টিনিউয়াসলি ইরিটেট করছে সেখানে তার যে কন্টিনিউয়াস তার ডিস্ট্রাকশন হচ্ছে। তো সেলগুলো ডিস্ট্রাকশন হলে ইট ইজ বিং রিপ্লেসড বাই দ্য নিউ সেল ফ্রম দ্য স্টেম সেল, দ্য নিউ সেলস আর বিং রিজেনারেটেড। তো নিউ সেল যেখান থেকে রিজেনারেট করছে সেই স্টেম সেলের কাছে এই ইনফরমেশন ততক্ষণে পৌঁছে গেছে যে দীর্ঘদিন ধরে এখানে অমুক ধরনের স্টিমুলাসটা কাজ করছে, যেখানে এই স্কোয়ামাস সেল কাজ মানে থাকলে সবসময় ধ্বংস হয়ে যাবে, এখানে কলামনার সেল দেওয়া দরকার। তখন ইট টার্নস টু চেঞ্জ দ্য proliferation of cell into columnar cell. আবার যেখানে কলামনার সেল আছে ধ্বংস হয়ে যাচ্ছে তখন সেখানে খবর গেল যে স্টেম সেলে যে না না এখানে আর কলামনার সেল দিয়ে চলবে না, এখানে যে ধরনের ইনজুরি হচ্ছে, যে ধরনের স্টিমুলাস গুলো আমাদের ক্ষতি করছে তার থেকে বাঁচার জন্য আমাদের এখানে স্কোয়ামাস সেল দরকার। তখন ওই স্টেম সেল গুলো নতুন সেল যখন রিজেনারেট করছে it will produce columnar squamous cell. অর্থাৎ এটা রাতারাতি ভোল পাল্টে আরেকটা সেলে হয় না, এটা স্টেম সেলকে স্টিমুলেট করে নতুন রিজেনারেটেড সেলগুলো হয়। আলটিমেটলি দ্য টিস্যু যখন আমরা দেখব, আমরা যখন বায়োপসিতে টিস্যুটাকে দেখি তখন আমরা দেখতে পাই যে দিস টিস্যু should be lined by this epithelium but it changed into this epithelium. তো এইভাবে আমরা বলি যে there is metaplasia. So আমি
আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা জানি না। অ্যাট্রফি মানে সেলের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, সেজন্য এটার নাম হচ্ছে অ্যাট্রফি। হাইপারট্রফি সেলের সাইজটা বড় হয়ে যাচ্ছে। হাইপারপ্লাসিয়া সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে। মেটাপ্লাসিয়া সেলের চরিত্র বদল হয়ে যাচ্ছে, চেহারা বদল হয়ে যাচ্ছে। তো এইটা এই অ্যাডাপ্টেশন আলটিমেটলি তিনটা জিনিসের উপর নির্ভর করে ঘটছে। একটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য সাইজ, চেঞ্জেস ইন দ্য নাম্বার অফ সেল and change into the another type of cell. So what is hyperplasia? What is hyperplasia? যখন আমরা বলবো যে an organized increase in the number of cell with increase in the volume of organ or tissue. তাহলে মানে এখানে একটা শব্দ আমি ব্যবহার করেছি অর্গানাইজড। অর্গানাইজ শব্দটা এই জন্য বলা হচ্ছে যে এটা নিয়ম মেনে হবে, যে পদ্ধতিতে সেলগুলো সাজানো থাকে, যে রকম ভাবে সাজানো থাকে সেই সজ্জাটা, সেই সেলের ওরিয়েন্টেশনটা মেইনটেইনড হবে, হ্যাফাজার্ড হবে না। এই জন্য এটা অর্গানাইজড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল উইথ ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ অর্গান অর টিস্যু। অর্থাৎ সেলের নাম্বার বাড়বে এবং তার ফলে অর্গান ভলিউম বা টিস্যুর ভলিউমটা বেড়ে যাবে। It occurs in cells which are capable of mitosis, may or may not be seen together with hypertrophy. আমরা অনেক সময় হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া একই সাথে দেখি। এক্সাম্পল, প্রেগন্যান্ট ইউটেরাস। প্রেগন্যান্ট ইউটেরাসে একই সাথে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া ঘটে, কিন্তু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া প্যাথোলজিক্যাল, নডিউলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট প্যাথোলজিক্যাল, সেখানে কিন্তু হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি একসাথে করছে না। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া অনেক সময় একসাথে ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে, হাইপারপ্লাসিয়া তখনই ঘটে যখন the cells are capable of mitosis. তাহলে আমরা এই মাইটোসিস এর ক্যাপাবিলিটি, এটার কথাটা যখন বলছি তখন আমাদেরকে মনে রাখতে হবে cells according to the capability of mitosis are divided into 3 types. আমি সবকিছু এখানে আসলে আনিনি, অনেক কথা এমনিতে বলতে হচ্ছে। তো cells are divided into 3 types according to the capability of mitosis. কি টাইপ? One is labile cell, another is a stable cell, another is permanent cell. এগুলো আপনারা জানেন যে labile cell কাদেরকে বলি? Labile cell হচ্ছে সেই ধরনের সেলগুলো which are continuously dividing, like skin epithelium, GIT epithelium, elementary tract epithelium is continuously dividing. Epithelial cell গুলো continuously dividing, পুরনো সেল শেডিং হচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে। স্কিনের ক্ষেত্রেও সেম, দিজ আর দ্য ল্যাবাইল সেলস। এবং আমাদের প্রচুর সেল আছে এরকম, সেই সেলগুলো সব ল্যাবাইল সেল। আমাদের অনেক যত রকমের এপিথেলিয়াম গুলো আছে, সেই এপিথেলিয়াম গুলো এইভাবে ল্যাবাইল সেল হিসেবে কাজ করে। Then there are some cells which can undergo mitosis when necessary, but remain stable in the rest of the time. প্রয়োজন হলো it starts mitosis, প্রয়োজন নাই এটা রেস্টে থাকলো, স্টেবল থাকলো। এই সেলগুলোকে আমরা বলি স্টেবল সেল। যেমন মনে করেন ফাইব্রোব্লাস্ট, আপনার যখন কোথাও জায়গায় কেটে গেল, ছিঁড়ে গেল, হ্যাঁ, তখন কি হবে? তখন আমাদের ওখানে হিলিং করার জন্য, গ্রানুলেশন টিস্যু তৈরি করার জন্য এক্সেস প্রলিফারেশন অফ এন্ডোথেলিয়াম, এক্সেস প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট এগুলো হবে। তাহলে এই এন্ডোথেলিয়াল সেল, এই যে ফাইব্রোব্লাস্ট, এগুলো হচ্ছে স্টেবল সেল। একই রকম ভাবে লিভারের হাইপারপ্লাসিয়া হতে পারে। যেমন মনে করেন যে লিভারের একটা টুকরা কেটে ফেলার পরে সে লিভারটাকে আমরা আরেকজনকে ডোনেট করতে পারি। তো লিভার সেল ক্যান রিজেনারেট। তো তখন কি হবে? লিভারটা আবার বড় হয়ে মোটামুটি নর্মাল না হলেও নিয়ার নর্মালের সাইজে চলে যেতে পারবে।
তো এই কারণেই কিন্তু এই অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশনটা গুরুত্ব পেয়েছে। আবার লিভার সেল ক্যান রিজেনারেট, এটা আমরা জানতে পারি গ্রিক মাইথোলজি থেকে। তার মানে দেখেন, বিজ্ঞানীরা অন্যভাবে না জানলেও, মানে এভাবে না জানলেও অন্যভাবে আগে থেকে কিন্তু মানুষ জানতো লিভার সেল ক্যান রিজেনারেট। গ্রিক মাইথোলজিতে আপনারা দেখতে পাবেন যে প্রমিথিউসের যে গল্প আছে, প্রমিথিউস মানুষকে জিউস থেকে আগুন চুরি করে এনে মানুষকে দিয়েছিল। তার ফলে জিউস তাকে শাস্তি দিয়েছে অলিম্পাস পর্বতমালায় বেঁধে রেখে, এবং স্বর্গীয় ঈগল নাম হচ্ছে আলবাট্রাস, সে গিয়ে জিউসের লিভারটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টুকরে 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 খায়। আর সন্ধ্যায় যখন সে ফিরে আসে, সে লিভার সেল রিজেনারেট করে লিভার আবার স্বাভাবিক হয়ে যায়, এবং পরের দিন সকালবেলা আবার ঈগল পাখি যায়। কিন্তু এই মজার ঘটনা হচ্ছে, মানুষ কিন্তু এখন চাঁদে, মঙ্গলে অনেক জায়গায় গেছে, কিন্তু অলিম্পাসের পর্বতের চূড়া থেকে এখনো প্রমিথিউসকে কেউ ছাড়িয়ে আনে নাই, এবং আলবাট্রাস এখনো তাকে টুকরে টুকরে খাচ্ছে। এখান থেকে দুটা জিনিস আমরা শিখলাম। একটা হচ্ছে মানুষ কৃতজ্ঞতার প্রতিদান দিতে জানে না, আরেকটা আমরা শিখলাম লিভার সেল ক্যান রিজেনারেট। তো আমাদের কাজে লাগবে এই লিভার সেল ক্যান রিজেনারেট। তো এটা হচ্ছে normally liver cell remain stable, সেজন্য it is a hepatocytes are stable cells. আরেক ধরনের সেল আছে যেগুলো সেল ডিভিশন হয় না। কিন্তু কখন থেকে হয় না? সেল ডিভিশন হয় না, সেজন্য তাদেরকে আমরা বলি পার্মানেন্ট সেল, অথবা বলা হয় টার্মিনালি ডিফারেন্সিয়েটেড সেল। কিন্তু প্রশ্নটা হচ্ছে কখন থেকে তারা সেল ডিভিশন হয় না? তো এইটার আনসার হচ্ছে আফটার বার্থ। মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পর এই সেল আর ডিভিশন করবে না। তার মধ্যে হচ্ছে কার্ডিয়াক মাসল, তার মধ্যে আছে সিএনএস টিস্যু যেমন ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, তার মধ্যে স্কেলেটাল মাসলও পড়ে। এগুলো হচ্ছে পার্মানেন্ট সেল, টার্মিনালি ডিফারেন্সিয়েটেড সেল, দে উইল নট ডিভাইড। তাহলে কি হবে? তাদের ক্ষেত্রে যখন স্টিমুলাস, ইনজুরিয়াস স্টিমুলাস কাজ করে, তখন তারা চেষ্টা করে অ্যাডাপ্ট করার জন্য, তখন তো আর তারা সংখ্যায় বাড়তে পারে না, তখন তারা সাইজে বেড়ে যায়। তো এই জন্য ওদের ক্ষেত্রে হাইপারপ্লাসিয়াও হয় না, মেটাপ্লাসিয়া হয় না, ওদের ক্ষেত্রে হাইপারট্রফি হবে, অথবা এটা সাইজ কমে গেলে হাইপার অ্যাট্রফি হতে পারে। সো যাই হোক, আমরা হাইপারপ্লাসিয়াতে ছিলাম। হাইপারপ্লাসিয়া আর ডিসপ্লাসিয়া, এই দুটোতেই কিন্তু সেল প্রলিফারেশন হবে, কিন্তু মনে রাখতে হবে হাইপারপ্লাসিয়াতে সেল প্রলিফারেশন ইজ অর্গানাইজড, বাট ডিসপ্লাসিয়াতে ডিসঅর্গানাইজড। সো আর নিওপ্লাসিয়াতে নিউ গ্রোথ, মানে সেলের প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, এটা নতুন ক্রোমাটিন, নতুন জেনেটিক প্রপার্টি নিয়ে এরা আসে। এবার আসা যাক যে টাইপস অফ হাইপারপ্লাসিয়া। টাইপস অফ হাইপারপ্লাসিয়াকে আমরা দুই ভাগে ভাগ করে বলতে পারি, যে ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া আমরা জানি আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে হরমোনাল এবং কম্পেনসেটরি। হরমোনালের মধ্যে হচ্ছে ফিমেল ব্রেস্ট ইন পিউবার্টি, প্রেগন্যান্সি, ইউটেরাস ইন প্রেগন্যান্সি, এগুলো আমরা দেখতে পাই। আর কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া হচ্ছে hyperplasia of remaining kidney after unilateral nephrectomy or hyperplasia of liver after partial hepatectomy. তো এইগুলো আমরা অলরেডি একটু করে আলোচনা করে ফেলেছি। Pathologic hyperplasia, not in itself neoplastic or pre-neoplastic, but the underlying trigger may put the patient at increased risk of developing sequelae. অর্থাৎ হাইপারপ্লাসিয়া, প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়াকে আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা নিজে নিওপ্লাস্টিক না, প্রিনিওপ্লাস্টিকও না, কিন্তু এটার মধ্যে সুপ্ত আছে পরবর্তীতে ডিসপ্লাসিয়া হয়ে কার্সিনোমা হওয়ার ইন্ধন। সেই জন্যে আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে জানা থাকতে হবে, এবং
যখন আমরা এই ধরনের কন্ডিশন আমাদের বায়োপসি স্যাম্পলে পাই, তখন আমাদেরকে মাথায় রাখতে হয় যে এটার একটা কজেটিভ ফ্যাক্টর কি আছে, সেগুলোকে দূর করা যায় কিনা সেটা খেয়াল করা। যেমন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এটা আমরা জানি যে সাধারণত হরমোনাল স্ট্রেস, অনেক অনেক মহিলা যেমন ডিউরিং দ্য পিরিয়ড অফ মেনোপজ, ওই সময় হয়তো দেখা যায় যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে গিয়ে সেখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ডেভেলপ করাতে পারে। নোডিউলার হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট, এটা একটা ইম্পর্টেন্ট। একটা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হচ্ছে মহিলাদের জন্য, আর নোডিউলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট পুরুষদের জন্য। তো এগুলো প্যাথোলজিক্যাল। আমরা অনেক সময় জিজ্ঞেস করি পরীক্ষাতে যে হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল দেখাও, প্রেগনেন্সির পরে আর কিছু বলতে পারে না। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া ওই যে লিভারেরটা বলে, কিন্তু আমাদের প্যাথোলজির এক্সামিনাররা প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনটা বেশি শুনতে চায়, তো প্যাথোলজিক্যাল এক্সাম্পল গুলো বেশি শুনতে চায়। তো সেজন্য এইগুলো জানা থাকতে হবে। যেমন হিউম্যান পেপিলোমা ভাইরাস ইনডিউসড ওয়ার্টেও সেলের হাইপার গ্রোথ হয়, সেজন্য এক্সেস গ্রোথ হয়, সেজন্য ওয়ার্টি যে গ্রোথ গুলো বা ভেরুকা, সেগুলো হাইপারপ্লাসিয়া। উন্ড হিলিং এর সময় একটা হাইপারপ্লাসিয়া হয়, সেটা আমরা জানি। এটা প্যাথোলজিক্যাল, কারণ উন্ডটা প্যাথোলজিক্যাল, কিন্তু আসলে হিলিংটা আসলে তো ফিজিওলজিক্যাল ইস্যু। তারপরে আছে এন্ডোক্রাইন অর্গান উইথ ইনক্রিজড স্টিমুলাস, যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট ডিউ টু এসিটিএস সিক্রেটিং পিটুইটারি অ্যাডেনোমা, গয়টার, এগুলোতেও আমরা দেখতে পাই দেয়ার আর hyperplasia. So you see the example of hyperplastic endometrium. আপনি দেখেন এখানে endometrium hyperplasia হয়ে এখানে folded হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা যে মাইক্রোস্কোপে দেখি যে hyperplastic arteriolosclerosis seen in the kidney, এই যে জায়গাটায় দেখেন এটা হচ্ছে গ্লোমেরুলাস, আর এখানে দেখেন onion skin hyperplasia of arteriolar wall। হ্যাঁ, এটা আমাদের দেখা হলো। এরপরে আসা যাক বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। আমরা পাই যে ডাইহাইড্রোটেস্টোস্টেরন স্টিমুলাস lead to nodularity by increasing prostatic fibromuscular as well as glandular and component, এগুলো বৃদ্ধি করে। যে নডিউলারিটি আপনারা দেখতে পাচ্ছেন ক্রসলি। চলে যাই এবার আমরা হাইপারট্রফি। তবে এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে আমি এখানে একটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের ছবি দেওয়া উচিত ছিল। হাইপারপ্লাসিয়াতে গ্ল্যান্ডের চেঞ্জ কি হবে? এই যে গ্ল্যান্ডটা এখানে, তো প্রোস্টেটের গ্ল্যান্ডগুলো আমরা মাইক্রোস্কোপে দেখবো। গ্ল্যান্ডের এপিথেলিয়াম গুলো এক্সেস প্রলিফারেশন হবে, কিন্তু তার যে গ্ল্যান্ডের যে বেজাল যে বেসমেন্ট মেমব্রেন, সেটার কিন্তু প্রলিফারেশন হচ্ছে না। তার ফলে কি হবে? তার ফলে এপিথেলিয়াল এক্সেস প্রলিফারেশন হয়ে এটা পেপিলারি ইনফোল্ডিং হয়ে লুমেনের মধ্যে ঝুলে থাকবে। লুমেনের মধ্যে অনেকগুলো পেপিলারি ইনফোল্ডিং দেখা যাবে, কিন্তু গ্ল্যান্ডের তার যে আউটার যে সার্কামফারেন্স সেদিকে ঠিক থাকবে। ফলে আমরা এখানে ডাবল লেয়ার অফ এপিথেলিয়াম দেখতে পাবো, এবং তার যে ডাবল লেয়ার অফ এপিথেলিয়াম এবং পেপিলারি ইনফোল্ডিং পাবো। কিন্তু এটা যদি ম্যালিগন্যান্সি হতো, তাহলে ওই এপিথেলিয়াল সেলগুলো ইনফিলট্রেট করে বাইরে চলে যেত, এবং তখন কিন্তু আমরা এই ধরনের। আবার অ্যাডেনোমা যদি হয়, অ্যাডেনোমা হলে গ্ল্যান্ডগুলো যেরকম সেরকমই থাকবে, ইনফোল্ডিং থাকবে না, একটার পাশে একটা গ্ল্যান্ড থাকবে। তো অ্যাডেনোমা প্রোস্টেটে আমরা দেখি না, আমরা হাইপারপ্লাসিয়া দেখি আর কার্সিনোমা দেখি। যাই হোক, hypertrophy is increase in the size with the increase in the size of organ. এখানে কি হয়? cells enlarged without cell division. It is often seen in the tissues made up of terminally differentiated cells, as they can no longer divide. Their only response to stress is to enlarge, increased functional capacity. তাহলে আমরা এতক্ষণে হাইপারপ্লাসিয়া আর হাইপারট্রফি মোটামুটি আমরা পার্থক্যটা বুঝতে পারছি।
ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি যদি দেখি আমরা ফিমেল ব্রেস্টে ডিউরিং ল্যাকটেশন এন্ড প্রেগন্যান্ট ইউটেরাস এগুলোতে আমরা দেখতে পাই যে হাইপারট্রফিও হয় এবং কম্পেনসেটরি হাইপারট্রফি একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বালজিং স্কেলেটাল মাসল ইন বডি বিল্ডার। আপনারা যদি দেখেন যে আমার মতো একজন লিন এন্ড থিন পারসন, হ্যাঁ, তার যে মাসল কম্পোনেন্ট আছে আর সালমান খানের যদি মাসল কম্পোনেন্ট দেখেন মাসল ইজ সেম, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে সালমান খান সবসময় ব্যায়াম করছে, ব্যায়াম করার ফলে সেলগুলোতে এক্সেস ডিমান্ড তৈরি হয়েছে, যে মানে সেলের এনার্জি ডিমান্ড বেড়ে গেছে। এনার্জি ডিমান্ড যখন বেড়ে যায় তখন এনার্জি তৈরি করার যে ফ্যাক্টরি মেশিন, সেগুলি মেশিন বেশি লাগবে, সেজন্য স্পেস বাড়িয়ে সেখানে অনেক মাইটোকন্ড্রিয়া সৃষ্টি করা হয়। সে অনেক মাইটোকন্ড্রিয়া অনেক এনার্জি তৈরি করে এবং সেজন্য তার পরিসর বৃদ্ধি করতে হয়। এভাবে বডি বিল্ডাররা তার সেলগুলোকে ফুলিয়ে নেয়, মাসেলগুলো বড় হয়ে যায়, ফুলে যায়। সে কারণে তার, অর্থাৎ সালমান খানের মাসেলের সংখ্যা আমার মাসেলের সংখ্যা সমান হবে, কিন্তু মাসেল তার দেখলে আমরা তাদেরকে যেভাবে দেখতে পাই তাদেরটা অনেক বেশি মাস্কুলার মনে হয়, মাস্কুলাইন মনে হয়। সেটার কারণ হাইপারট্রফি। আরেক ধরনের হাইপারট্রফি, এটা আমরা দেখতে পাই যাদের কার্ডিয়াক প্রবলেম আছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আপনি দেখেন এটা যদি একটা নর্মাল ভেন্ট্রিকুলার সেকশন হয়ে থাকে, ইউ সি দিস ইজ দ্য ভেন্ট্রিকুলার স্পেস। কিন্তু যদি ভেন্ট্রিকুলার যে কোথাও যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে বা মাইট্রাল রিগার্জিটেশন থাকে, তাহলে কি হবে? তাহলে এক্সেস অ্যামাউন্ট অফ ব্লাড আমাদের ভেন্ট্রিকলে জমা হবে। ভেন্ট্রিকলে যদি এক্সেস অ্যামাউন্ট অফ ব্লাড জমা হয়, এক্সেস ব্লাডের এগেনস্টে আমাদের ভেন্ট্রিকলকে ফোর্সফুলি এটাকে বাইরে পাঠাতে হবে, ওটাতে পাঠাতে হবে। তার ফলে কি হবে? তার ফলে মাসেলের শক্তি বাড়াতে হবে এবং মাসেল তার শক্তি বাড়াতে গিয়ে সে আস্তে আস্তে ফুলতে থাকবে। ফুলতে ফুলতে সে একসময় ভেন্ট্রিকুলার স্পেসটাকেই রিডিউস করে দিয়ে অনেক মোটা হয়ে যাবে। তো এই জন্য এটা আমরা বলতে পারি যে এখানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। হ্যাঁ, আমরা তাদের মাসেল এবং তাদের হার্ট অনেক বড় দেখতে পাই। আমরা মনে করি তারা সিংহ হৃদয়, আসলে সিংহ হৃদয়ের হৃদয় খুব দুর্বল। তো অ্যাজমাতে স্মুথ মাসেল হাইপারট্রফি হয় আমাদের যে ব্রঙ্কিয়াল এগুলোর সাথে। হাইপারট্রফি অফ দি ব্লাডার অ্যাসোসিয়েটেড উইথ প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। প্রোস্টেটে যখন হাইপারপ্লাসিয়া হয়ে প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার পরে ইউরেথ্রা যখন চাপ পড়ে, তখন ব্লাডারকে অনেক ফোর্সফুলি তার ইউরিনকে এক্সক্রিট করতে হয় এবং সেই কারণে ব্লাডার মাসেলের হাইপারট্রফি করতে পারে। তো এইভাবে আমরা প্যাথোলজিক্যাল এগুলো জানা থাকতে হবে। If the stress that triggered the hypertrophy does not abate, the organ will most likely proceed to failure. For example, heart failure due to persistently elevated hypertension. এই যে আমরা বলছি হাইপারট্রফি হয়, হাইপারট্রফি তো হলো, কিন্তু এই হাইপারট্রফির মাসল দিয়েও সে কিন্তু তার কাজটা যখন করতে পারছে না, আমরা যখন ম্যানেজমেন্ট নিচ্ছি না, ট্রিটমেন্ট করছি না, তখন কি হচ্ছে? তখন ফেলিওর হয়ে যাচ্ছে, হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে। হ্যাঁ, hypertrophic tissue is also at increased risk of development of ischemia as its metabolic demand may outstrip its blood supply. ফলে তখন আবার ওই ইসকেমিক সেল ডেথ ঘটতে পারে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। And points to be noted that hyperplasia and hypertrophy can be difficult to separate, not possible by gross examination. It is also difficult to separate by microscopic examination.
In some cases, both hyperplasia and hypertrophy can occur together, breast uterus during pregnancy. Hyperplasia essentially does not occur in the brain and heart.